বিশেষ ঘোষণা সুধী দর্শক মন্ডল, দাদুরি দুরন্ত সংঘের অন্যতম স্থপতি তথা আমাদের যাত্রা জগতের দীক্ষাগুরু ও শিক্ষাগুরু স্বর্গীয় শঙ্করানন্দ মাহাতো, যিনি আমাদের নিকট মাস্টার নামে অধিক পরিচিত ছিলেন এবং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত দাদুরি দুরন্ত সংঘে
অন্যান্য অভিনেতাবৃন্দ স্বর্গীয় ব্রহ্মানন্দ মাহাতো, শঙ্করচন্দ্র মাহাতো, সনাতন মাহাতো, দিবাকর মাহাতো, সুধীর সরকার, শচীনন্দন মাহাতো, অনিল চন্দ্র মণ্ডল, সীতারাম যাত্রা শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করব। দর্শক মণ্ডলীর নিকট আমাদের সকাতুর অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গায় নিশ্চুপ বসে থেকে আমাদের এই নীরবতা পালন অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা করুন। ঘোষণাটি শেষ হল। যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্নে চরণে, সায়ান্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানে মোর সারা জীবনের অন্তরে অভিজ্ঞান জ্বালাইয়া রাখিয়া গেল আরতির সন্ধ্যাদীপ মুক্তি, সে মোর নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথিগত, তোমরা এসেছিলে জীবনে, কেউ প্রাতে কেউ রাতে, বসন্তের শ্রাবণ ও বর্ষণ, কারো হাতে বিনা ছিল, কেউ বা কম্পে অধিক শিক্ষা, এসেছিলে মোর পারে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা দিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। নমস্কার। যাত্রা থেকে শুরু করার পূর্বে সমাবেত শ্রোতা মণ্ডলীর কাছে কয়েকটি বিশেষ নিবেদন। আমাদের প্যান্ডেলে যে সমস্ত কমিতে মাইকের হর্ন পাতা রয়েছে, দয়া করে সেগুলিকে এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না। তাতে করে আপনাদের যাত্রা শুনতে ও আমাদের শোনাতে খুবই অসুবিধা হতে পারে। নাটকের প্রয়োজনে কখনো কখনো মঞ্চ অন্ধকার হতে পারে। অযথা উত্তেজিত হয়ে কেউ কিন্তু কৃত্রিম বা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ আসন ত্যাগ করবেন না, অন্যথায় নাটকের মূল রস থেকে আপনারা সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন। ধন্যবাদ। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের চরণ বন্দনা করে, গণদেবতার আশীর্বাদ পাথেয় করে, প্রভাতবতীর নাট্য ব্যক্তিত্ব নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ যুগল স্মরণ করে 33 কোটি দেবদেবীর চরণে আধুনিকত প্রণাম জানিয়ে বিগত দিনের কুপমণ্ডকতার রূপত্রুটির হুতাশনে ব্রহ্মনস্য হরিদাবল পতঙ্গযুক্ত মনোভাবকে পরিত্যাগ করে নির্বেদ নির্বিসঙ্গ জীবন ও শারীরিক নিঃশ্রেয় কামনা করে গ্রাম বাংলার নির্মাণ উন্মুখ লোকশিল্পের মহত্তম মাধ্যম এই যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়াসে নাট্য সেবায় সদা প্রভূতমান দাদুটি দুরন্ত সংঘের এক প্রাতিহাসিক নিবেদনের 5 মুহূর্তে আয়োজন কমিটি সভ্যবৃন্দ, যাদের আতিথ্য এবং প্রণোদনে আমরা অভিভূত, তাদের মনোভিলাসের পূর্ণতা কামনা করে মঞ্চসজ্জা, রূপসজ্জা, আবহে কর্মরত এবং উপস্থিত সকলকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এক রোমহর্ষক, অতীব বাস্তবধর্মী, হৃদয় বিদারক সামাজিক যাত্রাপালা 7 টাকার সন্তান। রচনা ভৈরব নাথ চট্টোপাধ্যায়, পরিবেশনা দাদুটি দুরন্ত সংঘ, নির্দেশনা দিলীপ কুমার, সুর প্রচলিত, আলো ধ্বনি ও সাজসজ্জা মহামায়া ড্রেস হাউস, গোলকুল্লা। দিলীপ কুমার নাটকের বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শিবশঙ্কর মাহাতো, আইনন, উসমান, সর্বেশ্বর, সঞ্জয়, মধুসূদন, সুশীল, লতিকান্ত, আদিত্য, সরোজ, দীপক, প্রীতি, ফাল্গুনী, দিলীপ। একটি বিশেষ চরিত্র অভিনয় করছেন যাদব মাহাতো,
আকাশের লক্ষ লক্ষ তারা ও স্নিগ্ধ জ্যোৎস্নার আলোর ধারায় অবরোহণ করতে করতে শুরু হোক আমাদের কথা বলা, শুরু হোক আমাদের পথ চলা। শুরু করছি আজকের যাত্রাপালা। সাত চাকার সন্তান, সাত চাকার সন্তান, সাত চাকার সন্তান। অনেক আগে ওকে হেরোইন আর দেশ কিন্তু বাড়ি ফেরেনি। হ্যাঁ, কিছুক্ষণ আগে ফিরেছি। নিশ্চিন্ত আজকে অন্তত আমার কোনো নিশ্চিন্তকে বাড়িতে এসেছি। আচ্ছা পার্বতী, ওই বড় রাস্তার মোড়ে চায়ের দোকানে ছেলেগুলো ওকে দেখে শিখতে কিনা জানো? আমি জানি না। টিফিনের সময় সহপাঠী বন্ধুরা ওকে আইসক্রিম, ফুচকা, কমসে কম ভেলপুরি খাওয়াতে চাই কিনা জানো? এসব তুমি কি বলছো? শান্তির একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক দেখাও 18 বছর বয়স শুধু ভাঙতে চায়। 18 বছর বয়স একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। আর 18 বছর বয়সের ছেলে মেয়েদের দিকে ওদের নজর বেশি। কাদের কথা বলছো তুমি? যারা অন্তত 2বার 18 পেরিয়ে গেছে, যারা 3বার 18 অতিক্রম করে 54 কোঠা পা দিয়ে চুলে কলপ লাগিয়ে নতুন করে যুবক সাজছে, এক রাষ্ট্র বন্ধু নিয়ে যারা মিটিলে মিটিলে স্লোগান দেওয়াচ্ছে, ইয়াং কি কালচারের জায়গা থেকে যারা ইয়াং জনসনকে মস্তান্তরি করে ওই গোপালী রক্ষদের বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে, এই সব জায়গায় বাদ তুলে দিলে বিদিশাদের সত্য। তোমার আইবুড়ো 18 বছরের বিদিশা, তোমার বোন কাল থেকে কি মাথায় ঘোমটা দিয়ে স্কুলে যাবে নাকি? বেনি দুলিয়ে চোখে কাজল দিয়ে মৌরীর মতো নাচতে নাচতে গেলে আবার খবরের কাগজে প্রকাশিত হবে তোমার এই বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সমাজে বিজ্ঞান নিয়ে এমএ পাশ করে তুমি সাংবাদিকের চাকরি করছো, সমাজ সংসারের উপর তুমি থিসিস লিখছো। না, আর লিখছি না। থিসিস লেখা বন্ধ। কেন? কি হবে লিখে? যে শিক্ষা সমাজ গড়ে সেই শিক্ষা ব্যবস্থায় যে ফাঁসিস হয়ে বসে আছে। রেজাল্ট আউট হওয়ার আগে স্কুল কলেজে খাতা মুদিখানা দোকানে গিয়ে খাতা হয়ে যায় কি করে? বিজ্ঞান সমাজকে নিয়ে স্কুলে যাচ্ছে, জাতির যৌবনিক হয়েছে মুক্তকার তারিখ প্রমাণ। আমি দেখতে চাই না। শোনো, মাকে দেখতে আমার ভাই পবিত্র, তুমি একবার তোমাকে দেখিয়ে নেবে। আর আগে তোমাকে একবার দেখিয়ে নেওয়া উচিত। পার্বতী নামে এবারে বড় বৌদি তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা কেন? শ্রদ্ধা তুমি আশা করো কি করে? কাগজের মতো তুমি অনেক সংবাদ তুমি সংগ্রহ করছো, কিন্তু নিজের স্ত্রীর কোনো সংবাদ তুমি রাখো কি? 3 বছর বিবাহিত জীবনে গেলে নিচ্ছেটা তুমি কি দিয়েছো আমাকে? ভালোবাসা ভালোবাসা তুমি ভালোবাসা, ভালোবাসার পুরো থিয়েটারের মতো কিনার মতো তুমি ডায়লগ করছো। ভালোবাসার মানে কি তুমি বোঝো? অভিনয় খুলে দেখতে হবে। তার আগে তোমার মেজো ভাইয়ের বউ ওই লোকটাকে দেখে এসো। দেখে এসো গিয়ে সে একটা কেমন ভাওনা করে দেশে টেবিলের সামনে বসে নায়িকার মতো সাজ করতে। সংবাদপত্রের সংবাদ আজ থেকে ভালোবাসা মানে ভয় নেয়া। হাসতে তোমার লজ্জা করছে না? না, গোপালকে গয়না দিয়েছে তার বাবা গণপতি গোস্বামী। আমার মেজো ভাই তো বেন্দু দেয়নি। তোমার ধারণা কিন্তু ভুল। ভুল হতে পারে না পার্বতী, কারণ আমার মা আমাকে ভুল শিক্ষা দেয়নি। তাই তো আমি আমার ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছে 2 ভাই আর 1 বোনের জীবনে। যত্নকে সই করবার জন্য মেজো ভাই তো বেন্দু আজ ব্যারিস্টার। বাংলারে পড়েছি সত্যির পর আগুন করে আমার ভক্তকে জিতে দিয়েছে। পার্বতী, এ আমার নির্ভুল ধারণার ফসল। একটি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য আমার ছোট ভাই বিজ্ঞান পুলিশ অফিসার। হ্যালো বৌদি, আজ একটা দারুণ কাজ করেছি। কি
কাজ ঠাকুর? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে শ্বশুর শাশুড়িকে লোকাবে ঢুকিয়ে দিল। এবার একটু বিশ্রাম। না না না, আমার বিশ্বাসের বিশ্রাম নেওয়ার সময় নেই। কি বলছো তুমি? সময় ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। দাদা একদম। আজকে প্রথম বিশ্বের খবর, দুবারে দত্ত বাড়ি ফেরেনি। কোথায় গেল তোর দোকানে তো বাড়িতে ফেরেনি বলে পুলিশ বলে কি গ্রেফতার করতে পারবে না? পুলিশ বলে সে দশ ঘন্টা লেগেছে নাকি? কি কথা বললে বৌমা? শুভেন্দুর বলে তুমি কি কথা বললে? তুমি তো ঠিক কথাই বলেছো মা। পুলিশ হলেও ছোট ঠাকুর তো মানুষ। পুলিশ মানুষ হলো সাধারণ মানুষ নয়। ভর্তি উঠছে সাধারণ মানুষ যখন নিশ্চিত ঘুমায়, পুলিশ তখন যে টাকা তদন্ত করবে। সুখ দুঃখের সংসার সংঘাতি মানুষ যখন ক্ষতবিক্ষত হয়, তখনই তারা ছুটে যায় থানায়। জানায় আপদ বিপদের কথা ওই পুলিশের কাছে। তাই বলে পুলিশ চলে গেল না? শুনতে দেখে গেলে পুলিশকে তারা গা দিতে পোশাকটা খুলে ফেলতে পুলিশের পোশাক পরে কর্তব্যের ক্ষতি দিয়ে জনগণকে ধাক্কা দিয়ে তাদের সময় বিশ্রাম নেবে, এটা আমি পছন্দ করি না। আর তুমিও শোনো চক্রেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার চুপতে হাতিয়ার, তা তোমার হাতিয়ার সবসময় উদ্যত হয়ে থাকবে মিথ্যার বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে, আইনের শব্দ থেকে, জন্ম থেকে, ন্যায় থেকে। তোমার স্ত্রী তার সত্যবতী ভাষণের সঙ্গে মিথ্যা নিয়ে তর্ক করবে, এটা কোন মনের সহায়তা? আদালতের মামলায় জিতে এসেছে ভারতী, কিন্তু নিজের ঘরের মামলায় জিতবে কিনা আমার সন্দেহ আছে। কোনো সন্দেহ নয়, আগে লোক একটু ভুল করে ফেলেছে। কি ভুল করেছি? তুমি যে দীর্ঘেন্দু করে তোমার বাবার বাড়ি বেড়াতে যাবে, দেখো তো আগে তুমি বাবাকে বলে রাখুন কেন? না মানে ঠিক বৌদির বাপের বাড়ি না, বৌদির মাস্তি তো বলে তাই বৌদিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে, তাই না? কিন্তু দোপারি দত্ত যে বাড়ি ফেরেনি, সে সংবাদ কি তোর নিমন্ত্রণ নয়? আমি মানবিকতার অধিকারে আমার মেজো ভাই চক্রেন্দুকে দিয়ে দোপারির অপহরণকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব। এই যে পুলিশ অফিসার, মোদির মাস্তুত বোনের নিমন্ত্রণ ক্যান্সেল করে এক্ষুনি তোকে বাইরে পড়তে হবে ওই দোপারি দত্তের অন্বেষণে। অবিলম্বে দোপারি হরণকারী ওই সমাজ বিরোধীদের গ্রেফতার করতে হবে। আসুন, আসুন, এই দুর্ঘটনা ঘটেছে আমার এই এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে করে প্রতিকার হয় আমি সেই চেষ্টা করতে ভালোই করে যাই। আমিও তো মানুষ বাবাজি, ওই যে আজকাল একটা খুব রেকর্ডে গান করছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দেশের এই কথা একটু সহানুভূতি নেই। তোমাকে সহানুভূতি রাখতে হবে না। তার তুলে আনলে অনেক লোক আছে। দিদি, আমি গয়না পাই না, তুমি রান্না করে যাচ্ছি। দোকানে তো বাড়ি ফিরে বলতো, আর রান্না করার মতো থাকবে না। গয়না করতে মাছ বানায়। এই যে বড় মেয়ে, তুমি গয়না করো না কেন? কি বললে আমি গয়না করিনি? আমি তো অনেক গয়না করেছি। তবে সেটা ভালোবাসতে পারি না তো, তাই খালি চোখে কেউ তৃপ্তি পায় না। শুভেন্দু, শেষ পর্যন্ত কি আমার বিশ্বাস তো বাড়ি ফেলবে না মা? যে সমাজ গড়ার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, সেই স্বপ্ন কি নিহত হবে এই সংসারের লোভের ছবিতে? আততাই এসেছে সংবাদপত্রে রিপোর্টার শুভেন্দু মুখার্জি বাড়িতে আজ 3 বছর আগে আততাই অনুপ্রবেশ করেছে। বাবা কি দেখে আপনি পছন্দ করে গেছিলেন আপনার বড় বৌমাকে, বলুন। বলতে আমি পারবো না শুভেন্দু, বলতে আমি পারবো না, তবে আমি আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর ও, তাতে যে আকার যোগ করলে না হয় তা আমার জানা
ছিল না। হতো না যাদের গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে আমার মেজ ছেলের বিয়ে না হতো। কি আর তুই মায়ের ভুল করছিস? পারে। ভুল কথাটা যখন আছে তখন মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু আমি কোনদিন ভুল করিনি। লোকজনের মাঝে মাঝে ছোটের বাবাকে ঘুম করতে টেনে নিয়ে গেছে, আমি জানতে পারা মাত্র তাকে জোর করে টেনে নিয়েছে সত্যের সীমানায় দাঁড় করিয়েছে। আমি না করতাম, নির্ভুলের বাবা ছাড়া আমি যদি গরিব মানুষ না করতাম, তাহলে এত সহজে তুই ব্যবস্থা করতে পারতিস না। এত সহজে তুই পুলিশের চাকরি পাতিস না। সত্য আমার মতো, আর সেই সত্যে এত আমার বড় ছেলে শুভেন্দু এই শুভেন্দু ওর মায়ের 7 টাকা দিয়ে শুভেন্দু তাহলে আপনাদের নিজেদের ছেলে নয়। শুভেন্দু আমাদের নিজেরই সন্তান। তবে তোমাকে ওর মা 7 টাকা দাম দিয়ে আশ্চর্য হবার কিছুই নেই। শুভেন্দু জন্মাবার আগে আমাদের দুটো ছেলে নষ্ট হয়ে যায়। আর দেখে আমাদের পুরোপুরি বলেছিলেন এবার ছেলে হবে আগে ভাই মায়ের কোলে তুলে দিতে, 7 টাকা দাম দিয়ে কিনে দিতে। তারপর শুভেন্দু হলো, তারপর ওকে ওর মা 7 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিল। হয়তো আমাদের সত্য সাধনার সত্য ঋষি 7 টাকার মায়ের প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখের জল। শোন কমল, আমার আদেশ, তোকে যেমন করে হোক ওই দোপাড়ি দত্তের বাড়ি ঠিকানা জোগাড় করতে হবে। আর দিব্যেন্দ্র, ওকে যে কোনো মূল্যে হোক এদেশে অসংখ্য দোপাড়ি দত্তদের বাড়ি ফেরাতে হবে, বাড়ি ফেরাতে হবে। এ আমার আদেশ। আদেশ স্বচ্ছ করো না বাবাজি, স্বচ্ছ করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এই খবর মারতে না পারলেও খোঁজ করতে চান। জয় গুরু, জয় গুরু। তোমার দাদা এই সস্তার নেতা থেকে এই দেশবাসী পূর্ণ সংগঠন করে রাতারাতিদের সাথে সম্পর্ক না বলে মূর্খ। যে দেশের শাসক এই শাসকের ভূমি জানায় সে দেশের উন্নতি যে কখনো হয় না, এক কথাটা পাগলও বোঝে। জয় গুরু, জয় গুরু। অনলিমান এন্টারপ্রাইজ আমার কাছে পাহাড় জমে আপনি মেয়ের বাড়ি এসছেন, ওর কিছু উচিত কিছু না দিয়ে এই আমি সন্ধ্যায় গুরু বন্দনা না করে আমি যাওয়ার স্পষ্ট করে যাবো। তুমি কিছু মনে করো না। তুমি আমি আমার অন্য দিন এসে দুপুরের ঘর একসাথে খেয়েছে। তুমি রোপা মাকে নিয়ে আমার বাড়িতে এসো। তোমার সঙ্গে আমার অনেক কথা, অনেক কথা। মারিয়ে সৌভাগ্যের স্বর্ণ শিখরে ওঠার চেষ্টা করবে। ওখানে অনেক আছে কিন্তু প্রাণ নেই, ওখানে আন্তরিক আছে কিন্তু ভালোবাসা নেই। তার মহানবর্ষকে বিলে দিয়ে কিন্তু কিন্তু লোপা তো একমাত্র সত্তা, তার সুখ শান্তির কথা ভেবে না 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 আমি কিন্তু ভাবতে পারছি না।
অক্ষত শরীরে ফিরে যেতে পারবে না। আমরা ওই সত্যাটা কেড়ে নেব, স্বপ্ন ভেঙে দেবো। আমি দত্ত একা নয়, এই ফিল্মে জায়গায় অভিনয় করার জন্য ভারতের মেয়েগুলো ছুটে এসেছে। তাদের সবাইকে আমরা একটু করে উপভোগ করবো। তারপর আমরা সবাই মিলে তার এই নম্বর আমরা দেশের ছবিদারা ভক্তিবাই করবে আমাদের ক্যামেরাম্যান কাছে। তারপর সেগুলো পৃথিবী হয়ে ডিজিটাল মেশিনের সাহায্যে দেশ বিদেশে দেখতে পাবে হাজার হাজার বিকৃত কামিকা। বেছে বেছে আমাদের একবার দারুণ একটা ব্যবসা শুরু করেছে। তারা একসঙ্গে রোজ দেখা আর কোলাবাজার মতোই চলছে, কিন্তু কতদিনের ব্যবসা চলবে তাই ভাবছি বেশি। আমার আর কিছুই নেই, যতদিন দেশের বুকে কোন কোটার ক্যান্সার বাসা বেঁধে থাকবে, ততদিন ওই লক্ষণীয় মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন দেখা ভুলে গিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য মনে মনে ছুটে এসে আমাদের প্রলোভনের দ্বারে ধরে। শুধু বলা নয়, ভিতরে কোনোদিন হতাশার ঝুঁকে হয় না। এখন সব কথা বাদ দিয়ে ওই দপাটি দপ্তর কথা বল। দপাটি দপ্তর? হ্যাঁ, আমাদের প্রতিটা ভগবান সমিতে আম্রপালি সাজতে বলে যে মেয়েটাকে আমাদের প্রাণকৃষ্ণ আচার্য আজ 3 দিন ধরে ট্রেনিং দিচ্ছে, সেই মানটাকে এই যে মুখের যে বিজ্ঞানের হাইকিংটা যেন মেয়ে দেখার তোর কোনো আইডিয়া নেই। মেয়েছিলাম পেছন কি দেখবি, দেখবি ওই সামনেটা কি বউ মনে হয় তাতাই খেয়ে হবে। কাজ শেষে আমি নিজের হাতে তোমাদের সবাইকে এক বোতল করে ভ্যাকসিন করে দেবো। তোমরা মন করে খাবে। কেমন? তোমরা সাধু ভাষায় কথা বলো না, সাধু ভাষা অনলি মানে সত্যাধিকারী আমি এই গণপতি করতাম। প্রতি বছর এই সংস্থার মাধ্যমে কাজেই তোমাদের ভাবে এবং ভাষায় সব সময় যেখানে দেখিতে চাই দেখো মানে বলেছে আর আমি বলি ওই মেয়ে মানুষের পরিকল্পে খনি তাদের মন মনে হচ্ছে হাজার হাজার তৈরি করে বাজারে ফিল্মের মেজাজ খুব সাবধান, খুব সাবধান। ওই পুলিশ সেনা আমাদের কারবার করার কোনো দিচ্ছে না পায়। ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি হয় না। কি ভাষা, কি ভাব, আর ওইভাবে সংসদে লেখা লিখবে। ইনটেল বিজ্ঞাপন করে ইন্টারভিউ দিতে আগে দিয়েছে আমাদের
বলবুত্তাং শরণং গচ্ছামি। প্রথমে আমি ওই কথা কেন বলবো? আগে প্রতিদেব আসুক, আমাকে অধিকার দান করুন, তারপরে তো। বাবা বাবা, তুমি তাহলে রীতিমতো পড়াশোনা করেছো। তোমার নাম কি? আমার বাবার নাম গুরুদাস দত্ত, বাড়ি কোথায়? ভক্তিনগরে। ভক্তি ছাড়া যে মানুষের মুক্তি নেই, আর সেই জন্যই তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া করি না। আপনি গান জানেন? মজা হয়, তুমি তাই না হয়? তোমরা ও কথা বলো না, ও কথা বলো না। আমাদের তো সবাই ধর্মমূলক ছবি। হ্যাঁ, জন্মদিনের ছবিতে অভিনয় করবো বলেই তো আমাকে সিনেমায় অভিনয় করার অনুমতি দিয়েছে আমার দাদা। ওই শাশ্বত ভারতবর্ষের সনাতন জায়গা তো সেটাই। পরে তোমরা এখন যাও, ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্য ওকে কেমন তালিম দিলে আমি একটু দেখি। যাও যাও যাও। জানছি স্যার, আমরা ওই পাশের ঘরে থাকছি। আমার সাধনার মন্দিরে ওই পুরাটা শ্মশানের চন্দ্রা। জয় গুরু জয়। শুরু করো তো বলি, আমরা করে নাচ শুরু করো। আবার বুঝাবে। না না না, মোটার মোটার জনপথে সর্বশ্রেষ্ঠ সুন্দরী নরপতি আম্রপালি রাজপথে বেরিয়ে পদক্ষেপে বেগে উঠেছে পাগল করা হাজার সামান্য জৈব নরপতি আম্রপালি তার রাতে অতিথির উদ্দেশ্যে জেগে উঠে আমি বলবো। এই যে ডাইরেক্টর সাহেব, আপনি এখন যান, ওই পিছের শেষটা আমি ওকে একটু ভালো এই সহজ কথা না আমরা পানি দিয়ে বুঝিয়ে দিই। আরে বুঝেছে কত বুঝেছে আমার মুখটা কি না জয় গুরু জয় গুরু জয় গুরু। এবার তুমি ভক্তি কথা কথা কণ্ঠে বলো প্রমাণী।
বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি এই কথা বলতে বলতে ভগবান তথাগত চন্দ্রমণির হাত ধরে তাকে বধির সত্য জ্ঞান নিয়ে চললেন। একি আপনি আমার হাত ধরে কেন? এখানে তো বুদ্ধ বুদ্ধ নেই, তাই তোমাকে পাশে ধরে নিয়ে যাবে। কেন? অভিজ্ঞান দান করবো বলে। আপনি কি আমার সঙ্গে অভিনয় করছেন? তবে অভিনয় শিখে চলে তুমি কিন্তু ধারা বাবা বাড়ি যাচ্ছ। এবার আমি বুঝতে পারছি আপনাদের ইন্টারভিউর আসল উদ্দেশ্যটা কি। ওখানে বুঝলে আগে বলতে কি আপনাদের এই বিয়ে খেলার ফাঁদে আমি কখনো পা দিতাম? আমি ভেবেছিলাম সত্যি আপনারা আমাকে সিনেমায় অভিনয় করার সুযোগ করে দিবেন। তাই আমি কাগজে বিজ্ঞাপনটা দেখে আমি আমার ওই সংসার যন্ত্রণায় অর্থ উন্মাদ হয়ে যাওয়া টাকা এবং ওই জঙ্গলে ছাটাই শ্রমিক আমি বন্যা আর এই শিক্ষার মতো হয়ে গেলেন বেকার ছোটদার কাছে গিয়ে আমি বলেছিলাম আমি রোজগার করতে চাই, তোমরা দয়া করে আমাকে সিনেমায় অভিনয় করার অনুমতি দাও। অবশ্য টাকা নিয়ে বাড়ি গিয়ে তুমি সবাই কি বলবে, ইন্টারভিউতে তুমি পাস করেছো। আমাদের এই ভক্তিমূলক ছবিতে তুমি হবে হিরোইন। বলো বলো কত টাকা নেবে বলো। এক টাকা আমি চাই না। দয়া করে আপনি আমাকে বাড়ি ফিরিয়ে দিন। কি করে হয়? এই মাইকে বলেছেন নরদিন ক্ষুধা আর এই নারী দিন সুধা, এই সুধাই ক্ষুধাই মিলে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার স্ত্রী আত্মহত্যা করে মরেছে। কতদিন হলো আমি সুধা না খেয়ে উপোস করে আছি। চলো তো পারি, চলো তুমি সামনের ঘরে চলো। না, 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 আমি কিছুতেই যাবো না। আমি কিন্তু চুপচাপ করে বাধ্য হবো। আমি কিন্তু জনগণের কাছে গিয়ে আপনার আসল স্বরূপটা আমি প্রকাশ করে দেবো। কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে এই পল্লীবান এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ব্যক্তিগত ছবি তৈরির পবিত্র প্রতিষ্ঠান। কেমন আমার কার্তিক বাবু? না, 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 আমাকে বিখ্যাত করতে আমি দেবো না। তোমাকে অলঙ্গ করে আমি তোমার ব্লুপ্রিন্ট তুলব। এদেশের অসহায় মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের আর নতুন করে আনন্দ হওয়ার কোনো ভয় নেই। ভেঙে দেবো। ভয় নাকি তো? ধর্ষণ করার ভয়? কোনো ধর্ষণ? এই তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে বউদের আর নতুন করে ধর্ষণ আমার কোনো ভয় নেই। কেন চুপ করো? যে দেশের যুব সমাজ মদ গাঁজা হেরোইন আর মেন্ডেক্সকে ধরার মতো ঘুমিয়ে থাকে সে দেশের মেয়েদের চিৎকার করতে হয়। আমি নিজের হাতে তোমার এই দেহটাকে একটা করে এমন আমার কাছে কর্মচারী তোমার দেহটাকে নিয়ে খেলা করবে, খেলা কেমন এমন ছবি করবে। তুমি নিজের ছবি দেখে নিজেই চমকে উঠে চিৎকার করবে। চাকরি কত প্রাণ কেন বাবু না? বেকার সমস্যা জর্জরিত মেরুদণ্ডহীন যুব সম্প্রদায় রাজনৈতিক নেতা এই দেশের জনগণ তোমাদের সংস্কৃতির দেহটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে সংকল্প অফিসে গিয়ে জনগণের সম্মান দিয়ে এসো। সংসারে জনগণের তাকে দিয়ে চাকরি করতে এসে তোমাদের কপালে দাঁড়
কি জোড়ায় জোড়ায় বসে আছে? শহরের পাপ এই পবিত্র গ্রামকে গ্রাস করে ফেলেছে। ওই দেখো, ওখানেও শহরের মতো জোড়ায় জোড়ায় বসে আছে। কোথাও 3টি ছেলে 1টি মেয়ে, আবার কোথাও 3টি মেয়ে 1টি ছেলে, কোথাও 50 বছরের বৃদ্ধার সাথে 25 বছরের যুবক, আবার কোথাও হাফ বৃদ্ধের সঙ্গে 26 বছরের তরুণী। বলি কি গো, তোমরা কি গল্প করার জন্যই বাড়ি থেকে বেরিয়ে এসেছো? আবার তুমি এখানে ছুটে এসেছো? আসছে আসছে শহর থেকে নগর সভ্যতার ঢেউ উথাল পাথাল করে ছুটে আসছে। ওই দেখো, ওই দেখো, ওরা শহরের ধার করা ডুবটা পোশাক পরে টেপড়ে কোনারে চালিয়ে ডিস্কো ড্যান্সার মিউজিক বাজিয়ে হেরোইন খেয়ে কাপড় তুলে টুইস্ট নাচছে। ওদের সাহস ভিক্ষা দিও না মোস্তান। বলি কি গো হুজুরেরা, তোমরা সব ঘর বাড়ি ছেড়ে সব পালিয়ে বেড়াচ্ছ? বেকারত্বের জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পদ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? ওই রানা প্রতাপের বংশধরেরা যারা ডালটায় ভেজাল মেশাচ্ছে, চাকরি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারো না? ওই দেখো, ওই দেখো, কেমন ভাবে স্ত্রীকে ঠকিয়ে স্বামীকে ফাঁকি দিয়ে ওরা ডবল প্রেমে মজবুর হয়ে আছে। কিন্তু আমাকে সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষে আমি খেলা জোড়াতে এসেছি, যাকে বাংলা কোথায় বলে মেচ পালো। ওই তো একদম মেষ চোখ বন্ধ করে ঝেপুচ্ছে। তোমরা কোথাকার ভেড়া গো? কি কি বললে? তোমরা ভেড়া নও, তোমরা মানুষ। ও, তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব থেকে, সিঙ্গল থেকে যানবাহন নিয়ে পালিয়ে এসেছো। তোমাদের 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ফেলে তোমরা এখানে চলে এসেছো। যারা তোমরাকে এখানে ভেড়া বানিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করতে পারোনি। দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও। আমি ক্ষুদিরামকে ডাকছি। ক্ষুদিরাম, দাঁড়াও, দাঁড়াও। আমি বিনয় বাবুর মাস্টারদাকে ডাকছি। মাস্টারদা, তুমি আবার শুরু করে দাও। চট্টগ্রাম ওস্তাদার লুণ্ঠন আসছে, ওরা আসছে, ওরা আসছে। এই ফাঁকে আমি অনেক ভেড়াগুলোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই চল চল, বাড়ি ফিরে চল, বাড়িতে চল, বাড়ি ফিরে চল। এই ভারতবর্ষ একটা কথা, সাম্রাজ্যবাদী ব্রিটিশরা 200 বছর ধরে টাকার উপর মদ পান করেছে। আর সেই মদের বোতল ভেঙে দেবো বলে নেতাজি সুভাষচন্দ্র বোস বোমা ফেলতে ফেলতে কলকাতায় আসছিল। আর ইংলিশের একজন কুচি খোকা সেই ভয়ে এই কাঁথাটাকে টুকরো করে দিল। এখন এখন মনে হচ্ছে এই কাঁথাটা ছেড়ে আরো টুকরো মুক্ত হয়ে যাবে, আরো টুকরো মুক্ত হয়ে যাবে। কিন্তু
দল তোমরা তোমরা এই কাতারে আর ছিঁড়তে দিও না, আর ছিঁড়তে দিও না, আর ছিঁড়তে দিও না। বন্দে বন্দে জগদীশ দা, লাস্ট পাশে তো আমি এখানে এলাম জগদীশ দা। ফিরল না, আজও মনে হয় আমাদের দোপাটি আর বাড়ি ফিরল না। আচ্ছা মুক্তার দাও, তুমি তো কলকাতার সিনেমা কোম্পানিতে কাজ করো, কোথাও দেখনি আমাদের হতভাগী বোনকে? দেখলে কি আমি তাকে সাথে করে নিয়ে আসতে চাই? কলকাতায় পড়তে যাবেন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আজও বাড়ি ফেরেনি। টাকা কলকাতা দিয়ে বাড়ি ফেরেনি। তাহলে দোপাটি কি আর সত্যিই কোনোদিনই বাড়ি ফিরবে না? আমি মেয়েটার জন্য দিনটা আমার ঢুকতে ঢুকতে দুটোকে আমার পানি যাচ্ছে। তাই তো আমি আমার ইন্টেরিয়র কাজ ছেড়ে যখন আমি স্টেশনে এসে তাকে খুঁজে বেড়াই, খুঁজতে খুঁজতে যখন আমি তাকে পেলাম না, তখন সেই ক্যামেরা অনেক করে উঠছে। আমি গাইতে লাগলাম, কি গাও মুক্তার দাও, কি গাও? আধার হয়েছে দাদা পরশ পাথর হারিয়ে গেছে কোথায় কে তো জানে, কোথায় কে তা জানে। হারিয়ে গেছে
শুধু এইভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেললে কি আমাদের দোকানি বাড়ি ফিরে আসবে দাদা? কিন্তু বলে তো গেছে যে সিনেমার অভিনয় করার জন্য স্টুডিওতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। দাদা আমি কলকাতার শ্যামবাজারে গিয়েছিলাম। ওই অতীতের স্মৃতি বর্তমানে রেলবামে সাজিয়ে রেখে আর যে কোনো লাভ হবে না দাদা। এখন কি করে আমাদের মান ইজ্জত আর বংশ মর্যাদা রক্ষা হয় তুমি সেই কথাটাই ভাবো দাদা। বংশমর্যাদার ভয় বুঝে আমার নেই। তোমার বল ছিল না, ছিল আমার হয়েছে বলে আর তুমি তুমি বুঝতে পারছো না দাদা। আমি কেন ভালোবাসা এতই যদি তোমার ভালোবাসা দাদা, তাহলে কেন সমস্ত বোনকে কলকাতায় পাঠিয়েছিলে চাকরি খুঁজতে দাদা? দাদা আমি তো তখনই আপনাকে মানা করেছিলাম, বলেছিলাম বাবা যা রেখে গেছে তাতে চাকরি না পেলেও আমার এত বাড়ির জীবনটা ঠিক চলে যাবে। আপনি আমাকে বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো কোনো অমত ছিল না জয়ন্তদা, কিন্তু চৌপাটিতে বললো আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল একবার কলকাতায় যাবো জগদীশটা? না সে তেমন কিছু আমাকে বলে যায়নি, যাওয়ার সময় শুধু বলে গিয়েছে আমি কলকাতায় ইন্টারভিউ দিতে যাচ্ছি, রাত ট্রেনের আগের ট্রেনে বাড়ি ফিরবো। কাকাবাবু কি বাড়ি ফিরেছে? কাকাবাবুর কথা বাদ দাও, আজ পাগলা মানুষ ওদের ঘি খেয়েছে, আজও হাত শুধু ঘিয়ের গন্ধ হচ্ছে। স্বাধীনতা সৈনিক রাজীব সঙ্গে মিটিং করেছে, আমি সৈনিক সব ছিল অনেক অনেক খবরের কাগজ খবর তুলে গেল পাড়ি তত্ত্ব পাড়ি তোরা জগদীশকে খবর দে, জয়ন্তকে খবর দে। এই তো তোমরা সবাই তো এখানেই রয়েছ। খবর আছে দোপাটি দত্ত বাড়ি ফিরছে। সত্যি দোপাটি বাড়ি ফিরছে? হ্যাঁ, ফিরবে না মানে? আমার ভয়ে ফিরছে। আমরা আইনি স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। অমনি ইংরেজরা শুরু করে দেশে ফিরে গেল, আর দোপাটিরা বাড়ি ফিরবে না।
আমি চুপ করলে দুটো পাটিরা বাড়ি ফিরত। আমি চিৎকার করে বলেছিলাম গঙ্গার ধারে স্টেশনে ময়দানে, এই চল চল তোরা বাড়ি ফিরে চল। অমনি হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে দোকানি দল সুর করে পেরে উঠে পড়ে। আর ওই ঘুষ স্টেশন মাস্টার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে ছুটে চলল ইলেকট্রিক ট্রেনের চাকা থেমে গেল, ট্রেন টেনে থামিয়ে দিল ভক্তিনগর স্টেশনে। সেইখানেই নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামী একমাত্র পরাধীন ভাইজি দ্রৌপদী দত্ত। বাইরে বাইরে মানে মানে আউটডোরে শুটিং করতে তোপচাতে গিয়েছিলাম। তোমরা সবাই আমার জন্য ভীষণ চিন্তা করছিলে তাই না? ভাবছিলে আমার জন্য? দাদা আর তোমাদের কিছু ভাবতে হবে না। আসলে কি জানো তো, আমি অনেক কিছুই পারতাম। যা দাদা তুমি চোখে জল মুছে ফেলো। এই দেখো আমি আমাদের সংসারের জন্য টাকা এনেছি। এই দেখো শান্তির হাসি, সুখের হাসি, নিশ্চিন্ততার হাসি। মাইক দাঁড়াও, মাইক দাঁড়াও, মাইক চাই, মাইক চালাও। আচ্ছা জয়ন্তদা, তুমি চৌপাটি বাড়ি এসো, আমরা ততক্ষণে ওর জন্য খাওয়া দাওয়া আর বিশ্রামের ব্যবস্থা করি, কেমন? আমার জন্য তুই দাদাই দেখছি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। রাতারাতি ওদের কাছে আমার কদরটা যেন ভীষণ বেড়ে জয়ন্তদা তাকে অমন করে কি দেখছো? ভাবছি লাস্ট বাস তো অনেকক্ষণ আগে চলে গেছে, তুমি স্টেশন থেকে এলে কি করে? সেটা তো না হয় পরে বলবো। আর তোমার জন্য না আমি একটা মজার জিনিস এনেছি। দাদা আমি আমাকে নিয়ে তোমাকে বোঝা করতে হবে না। বলো তো পাটি, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা চলে গেল সেই গাড়িটা কার? আমাদের কোম্পানির মালিকের কাছে। 10 দিনের মধ্যে তোমারও মালিক হয়ে গেল। বলো তো পাটি, তোমাকে নামিয়ে দিয়ে যে গাড়িটা চলে গেল সেই গাড়িটা কার? কি কি যেমন ছবিতে অভিনয় করে তুমি এত টাকা নিয়ে এলে? বলো তো পাটি, বলো। শুনবে, শুনতে চাও ভালোবাসার কাঙাল জয়ন্তদা? সেই ছবির নাম তুমি শুনতে চাও? উত্তর দাও তো পাটি, সেই ছবির নাম কি? আমি শুনতে চাই সেই ছবির নাম কি, বলো। সেই ছবির নাম তোমাকে যৌবনকে বন্ধন করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হতে দেব না। তোমাকে আমি গৌরব
থেকে ফেরাবোই তা না হলে যে বিবাহের আগুনে আমাদের পবিত্র প্রেম পুড়ে জারকার হয়ে যাবে, জারকার হয়ে যাবে। গোপাকে ফাগুনে বরষা নামে, ফাগুনে বরষা নামে, ভালোবাসা কাঁদে, মাথা রজনী দিতে সারা হিরোইনের পেছনে আলো তাহলে আলোটা কোথায় ফেলবে? এই যে বুকে বুকে ফেল ওই ডাইরেক্টরের বুকে লাইটটা ফেল। ডিসকাস্টিং! আমার বুকে কি আছে? ব্যথা বেদনা হাসি কান্না সবে তাই নায়িকার বুকে। ফোকাসটা ওইখানে মারো। স্যার আমি যে অন্ধকারে আছি। তুমি তো অন্ধকারে থাকবে। পুরুষের বুক তো বুক নয়, বুক অফ নলেজ। হ্যাঁ
কলেজ স্ট্রিটের রাস্তায় অলওয়েজ ট্রাম বসে জাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা ডিম্বা নাচছে আর তুমি গাইছো, কিন্তু যে সুরে গানটা গাইছিলে ও সুর চলবে না। লোকটা অসুর আর নায়িকা নাচ কম্পোজ করেছে কে? আজকে ড্যান্স দেখতে রয়েছে মুকুল পোতা। আরে জোরদার জমিদার বর্গাদার ড্যান্স ডাইরেক্টর দিয়ে ড্যান্স কম্পোজ করলে কি এই ইয়ং ছেলে মেয়েরা ভুলবে? তাহলে কি হবে স্যার? কি হবে মানে এই যার সাইডে এই ডাইরেক্টর আনকিষ্ট আকাশ থাকতে স্টুডিও ফ্লোরে শুটিং বন্ধ হবে না। ইম্পসিবল। এই শট নেওয়ার আগে আমি একবার রিহার্সাল করে দিচ্ছি। স্যার, গানের সুরটা ভালো হয়নি, বাণীটা কানুনি। যদি বলেন তো বাণীটা বাদে নতুন সুরের একটা আইডিয়া দিতে পার। শুনলে আমি বলে দেব চলবে কি চলবে না। বোম্বের সঙ্গে ক্যালকাটাকে মিক্সচার করে দেব। আমাকে দেখে বুঝছো না? আমার এই যে 50% ক্যালকাটা আর এই 50% বোম্বে। দেখো না কেমন আমি নাচ গানে মিক্সচার করে কম্পোজটা করে। পানি ছাড়ো পানি। তুলে রে মুঠো মুঠো তুলে রে, যৌবন পড়ে আছে রাস্তায়। বাহ বাহ ফাইন ফাইন। আমি মিক্সচার করে দিচ্ছি, তারপরে আগে নাচটা দেখাচ্ছি। যেদিকে দেখবেন এই 14 থেকে 34 বছরের ছেলেরা দাঁড়িয়ে আছে, সেই দিকে এইভাবে নাচতে নাচতে গাইলে তুলে নে তুলে নে তুলে নে তুলে নে তুলে নে
ভালোবাসা বলে ও ভালোবাসা বলে ও নেক্সট শুনবে বলছে মানাচ্ছে না মানাচ্ছে না উইদাউট সিনে কি দক্ষযোগ্য মানায় তোমরা তোমরা কাহিনী কোনো মতেই কথা বাবুকে ডাকো দেখি এই দৃশ্য তো এই ক্যারেক্টারের অ্যাপিয়ার না মনে হচ্ছে এক্সট্রা ক্যারেক্টার এই লোমর সকাই যুগে এক্সট্রা ক্যারেক্টার চিত্রনাট্যকার আমার কাহিনী লেখেনি কিন্তু এই কোম্পানির যে মালিক সেই গণপতি গোস্বামীর কামনার কথা লালসার পূর্ণ থেকে আমি হোটেলে রূপান্তরিত হয়েছি তার মানে সাপ সাপ দেখেছ সাপ ভয়ঙ্কর বিষাক্ত সাপ ভয়ঙ্কর খোদার দ্বারাই সাপ তার নিজের বাচ্চাকে চিবিয়ে চিবিয়ে সেই রকম ওই গণপতি গোস্বামী তার আত্মদাকে কর্মশালীর নাতি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অথচ ইডিয়েট মেয়েটা একটু চিৎকার করছে চুপ করো একে পাগলামো করা কি বলে আমি পাগল আর আর তোমাদের অন্নদাতা গণপতি গোস্বামী পাগল নয় জানো জানো সেই ভয়ঙ্কর সাধ্যের পাগল হয়ে আমার করেছে এইখানে এই বাড়িতে আমি এখনো আমি তার মুখ ভরা কান্না শুনতে পাই সে যেন আমাকে পথে মিশিতে চিৎকার করে ডাকে দাদা ভাই বাঁচাও আমায় বাঁচাও কিন্তু আমি এমনই অপদার্থ আমার 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 দিকে বাঁচাতে পারিনি হাজবেন্ড আপনারা এখনো এই পাগলটা পাগল সহ্য করছেন ওকে এক্ষুনি আমাদের বার করে দিন এই যে আসুন বাইরে আসুন সাপের বাচ্চা সাপ নেউল দেখে ভয় পেয়ে গেছে ওকে নিয়ে যান আমি যাবো না ওখানে গেলে আবার আমাকে ইঞ্জেকশন দেবে আর ইঞ্জেকশন দিলে আবার হাজার হাজার বিষাক্ত সাপ আবার পেট জবর করবে আর খবরে আমার সমস্ত শরীরটা নীল হয়ে যাবে। আর সবচাইতে যে বড় কালো স্বপ্ন আমার মাথার উপরে ফোনা তুলে দাঁড়িয়ে আছে সেই স্বপ্নের নাম কি তোমরা জানো? মাননীয় শ্রীযুক্ত মাননীয় শ্রীযুক্ত জন্তুপতি শেয়ালের মতো কবরটা কুমিরের মতো আর বুকটা হিংস্র বাঘের মতো আর হাত দুখানা আইনার মতো কিন্তু তোমার মাথাটা অবিকল
বলছে? এখান থেকে যাবার আগে একটা কথা আমার ভীষণ ভাবে জানতে ইচ্ছা করছে। কি কথা? ওই পাগলাটা আপনার ওটা দূর সম্পর্কের আত্মীয়। ওই দূরের সম্পর্ককে আপনি আরো দূরে সরিয়ে দিন, নইলে দূর থেকে আপনার ছলনার হরিণ ছাড়াকে ও কিন্তু শেষ করে এই হচ্ছে মেয়ে ছেলেদের জন্মগত দোষ। কাজের থেকে কথা বলে বেশি। আজকের সুযোগ আসছে, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাই যাওয়াই। আমার মেয়ে কথা বলতে জানে না রে বাবা, আমি তাকে বলিনি। ঠিক আছে আমি তো পরে বলবো। আগে তোর তুমি আমার সিরিয়াস হওয়ার জন্য না হয়ে যাচ্ছে। আর আমি তো আলোচনা করার জন্য তপ্পিতুর সঙ্গে নিয়ে তোমার এই সিংহাসনে এসেছি বাবা। হয়তো 2 নম্বর ফ্লোরে বসে লুটগুলো দেখছি। ওকে কি ডাকো বাবা? না তার একটার সঙ্গে আমার কিছু কথা আছে। গয়না ব্যাপারটা বলবে তো? শুধু গয়নার কথা নয় রে মা, প্রথম কথা ওই প্রভাত যে তোর নিজের মামা, এ কথা তুই কিন্তু তখন থেকে কোনোদিন বলবি না। ঠিক আছে বাবা, বলবো না। আর দ্বিতীয় কথা হলো ওই বিভিন্ন কোম্পানি আমার বিরুদ্ধে আদালতে যে মিথ্যে কেস ফাইল করেছে, সেই তপেন্দুকে বলে তুই কেসগুলো ক্লিয়ার করতে পার। কিন্তু ও আমার কোনো কথা শুনবে না বাবা। যতক্ষণ না বড়টা পারমিশন দিচ্ছে, সেদিন তো নিজের চোখে চোখে আমার শাশুড়ির অসুখতা তুমি দেখলে। ঠিক আছে, ওই তপেন্দুর ম্যানেজ করার দায়িত্ব আমার। তুই শুধু তোর ওই পুলিশ অফিসার দেওয়ার ওই দিব্যেন্দুকে হাতের মুঠোর মধ্যে নিয়ে কিন্তু তা কি করে সম্ভব বাবা? সম্ভব পরিণত করতে হবে। ওকে কোনো পাহাড় এলাকা কিংবা কোনো সমুদ্র সৈকতে বেড়াতে নিয়ে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বল। শোনো, আমার কথা মতো চললে তোদের এই সংসারের উন্নতি হবে। আমি আমার শুনতে কোনো দিব্যেন্দুকে বলেছি বাবা। শুধু মুখে বললে তো হবে না রে মা, একটু পায়টা করে বলতে হবে। ওই মানে ওই ওই মাকড়সা যেমন করে মাছি ধরে না, ঠিক তেমনি করে ধরে নিয়ে যেতে হবে না। তুই বুঝতে পারছিস না মা, আমার এই বিজনেসের সাফল্য তোর ওই সাংবাদিক ভাষণের সহ্য হচ্ছে না। তাই সে ব্যারিস্টার আর ওই পুলিশ অফিসার ভাইয়ের সাহসী হয়ে আমাকে ধনে প্রাণে শেষ করতে চাইছে মা। আমার কাছে ওই আমার 2 নম্বর ব্যবসার কথা, কালো টাকা জমানোর কথা এবং আমার অগ্রগতির গাড়ি ছুটে যাওয়ার পথে যাদের লোভের টাকা মিশে গিয়েছে তাদের কথা তোর ভাষণ সংবাদপত্রে ফ্ল্যাশ করে দিতে চাইছে মা। তাই সেদিন দেখলাম একটা কাগজে বারবার তোমার নাম লিখছে আর কাটছে। হ্যাঁ কেন? আর হাত আমি ভেঙে দেবো। ওর বোকামোলটা নিয়ে আমার জামাই একটা হয় ভিক্ষে করবে, তাও সহ্য করতে পারবো না রে মা। আর সহ্য করতে পারবো না বলেই শুধু তোদের সুখের মুখে ভেঙে খান খান করে পাবে তোদের সংসারটা। গুরুদেবের আদেশ, মিথ্যা সময় নষ্ট না করে শুধু কাজ করে যাও। তাই তো আমি একের পরে এই ভক্তিমূলক ছবি তৈরি করে চলেছি। ভালোই করেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এতে লোকশিক্ষা হয়। নিশ্চয় নিশ্চয়, মহাকবি গিরিশচন্দ্র বলেছেন, ওরে মহান তুমি কৃষি ও কাজ জানো না, এমন মানব জনম তোমার রইল পরে, অবাধ করলে ফলক শোনা। এগিয়ে
যদি তাহলে বলো তো বাবাজি, তুমি তোমার জীবন আমাদের করে কি কথা বলাচ্ছ? কথাটা ঠিক বুঝতে পারলাম না। কি করে পারবে? দিনটা তোর মহাপুরুষ বর্দার জ্ঞানীর বাণী শুনে শুনে তুমি তাকে কাপুরুষ হয়ে গেছো। আমার এই রোববার তোমাকে ঠিক বুঝাতে পারছি না বাবাজি। আমি বলছি তুমি শোনো, এই জীবন যৌবন বড় খারাপ এই বাবা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই সময় থাকতে সব কিছু গুছিয়ে নেওয়া দরকার। ওই যেমন গুছিয়ে নিচ্ছি তোমার দাদা। মিথ্যে কথা, আমি আমার দাদাকে চিনি। দাদা যা করেছে তা নিজের জন্য করছে, সংসারের জন্য করেছে। দিন রাত মক্কেল থেকে তোমার আক্কেলটা পর্যন্ত হারিয়ে গেছে। যা বলবে স্পষ্ট করে বলবে। ওই তোমার দাদা বিজনেসের অর্ধেক টাকা তার সম্বন্ধীর নামে জমিয়ে রাখে। আমি কিছুতে বিশ্বাস করি না। দাদা যা করছে সংসারের জন্য করছে, নিজের জন্য কিছু করেনি। এখন দাদা আপনারা জানেন না, দাদা যা করছে সংসারের জন্য করছে, নিজের জন্য কিছু করেনি। এখন আমাদের মনে মতো ধরলে দাদার মতো ঠিক থাকে না। সত্যজার পর 2018 সেই মহান দাদা সম্বন্ধীর নামে টাকা জমাচ্ছে, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। এই বিশ্বাসহীনতার প্রমাণ যদি আমি দিতে পারি বাবাজি, মুখের কথা না না, আমার সমেত চোর ধরার প্রমাণ। বাবা বাবা, এবার তো বাইরে লোকে দেখো তো। এই বিশ্ব সংসারে বিশ্বাসের বড় অভাব বাবাজি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই দেখো বাবা, এই দেখো তোমার বৌদি গোপনে গোপনে টাকা দিয়ে এই লোকটাকে দিয়ে এত সব করে নাকি। আমার তো শুধু বারবার বলে দিচ্ছি, লোকা বাড়ির সকলের সামনে তুই বলবি এই গয়নাগুলো তুমি আমাকে উপহার দিয়েছো। এসব মিথ্যে কথা। আচ্ছা, তুমি কি আমার কোনো কথাই বিশ্বাস করো না? এত অবিশ্বাস নিয়ে আমি তোমার সঙ্গে সংসার করবো কি করে বলো তো? আমার ভালোবাসা কি কোনো দাম নেই তোমার কাছে? এই সোনার গয়নাগুলো তো তোর কাছে রেখে দে বলো। যার জিনিস তাকে পৌঁছে দিবি। মা পার্বতী তিলোত্তম সাজার বাসনায় তিল তিল করে সংসারের পয়সা সরিয়ে এগুলো করিয়েছে। তাই মা আমার এগুলো পেলে ভীষণ শান্তি পাবে, ভীষণ শান্তি পাবে। হারিয়ে যাবে না? বলো কেড়ে নেবে? তোমার ওই মিথ্যাবাদী শয়তান চোর দাদা তুমি তো মুখাতি। মিথ্যাবাদী কর্তা, চোর দাদা সুরেন্দ্র মুখার্জি তোমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, মা মাগো, তোমার সত্যের সত্যি মিথ্যা মেরে ঢাকা পড়ে গেছে। তোমার সেই সত্য মিথ্যা পয়সা ধরেন সংসারের বুকে পড়েছে বিশ্বাস বলবে সবল। আমি কল লাগিয়ে নিব তো আমার স্বামীর বুকে, আমি প্রতিহিংসার ছবল মারবো। কেন বলবো না? এই সংসার আসা পর্যন্ত এদের কাছ থেকে বঞ্চনা ছাড়া আমি আর কি পেয়েছি? পাবে তুমি পাবে। আমার কথা বললে অনেক কিছু তুমি আমার কাছ থেকে পাবে। পাবো? তুই সত্যি বলছিস না মা? আমাকে নিয়ে খেলা করবি না তো? ও কথা বলছো কেন দিদি? আমি কি তোমাকে নিয়ে খেলা করতে পারি? পারিস না, তাহলে একটা একটা করে এতগুলি গয়না তুই আমাকে পরিয়ে দিবি কেন? সে কথা পরে হবে, আগে তুমি নিজেকে আবিষ্কার করো দিদি। বলো তো, তোমাকে তোমার নিজেকে দেখে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে না? স্বপ্ন দেখতে আমি ভুলে গেছি রূপা। যাকে নিয়ে আমার স্বপ্ন দেখার কথা ছিল সেই তো আমার স্বপ্নটাকে ভেঙে পুড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম বিয়ের আগে মস্ত বড় সাংবাদিকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, দুজনে একসঙ্গে কপতির মতো ডালা মেলে ভালোবাসার আকাশে আমি উড়ে বেড়াবো। দিদি, জীবন যৌবন আমার ব্যর্থ হয়ে গেছে লোপা। আমার স্বামী আমার কথা সে মনেই রাখে না, আর রাখলে করে দিলে করে একা না গিয়ে সে তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো নাকি? ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। একঘেয়ে ঘরে বসে থাকলে লাইফে রোমান্সের লস হয়ে যায়। তাছাড়া বাইরে না বেরোলে শরীরে কি সেক্সের জীবন যাবে? এই তো তোমার মেয়েদের সঙ্গে না গেল মেয়েদের সঙ্গে গিয়ে এই তুমি ওয়ার্ল্ডটাকে দারুণ এনজয় করলাম। আরে বাবা, যেন সমুদ্রের ঢেউ দিলাম, যেন তুমি যৌবনের ঢেউ। সত্যি দিদি, তোমাকে দেখি না আমার ভীষণ দুঃখ হয়। তোমাকে কোথাও
জানি না সে বর্বরটা সময় কোথায় দিদিটাকে তো খবর আর আমি করতে বদ্ধ হয়ে আছে কেন আমার আর কি কাজ করে না এই একটু আগে আমাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাইছিল আহা এমনি করে জড়ে ধরে তোমাকে নিয়ে হারিয়ে যাব আহা এমনি করে জড়ে ধরে তোমাকে নিয়ে হারিয়ে যাব ওই পিয়ানো বাজিয়ে দিয়ে তোমাকে নিয়ে হারিয়ে যাব আহা এমনি করে জড়িয়ে ধরে তোমাকে নিয়ে হারিয়ে যাব ঘুরে ঘুরিয়ে বন্ধুরা হয়ে ওরে বধু আমি দেখাবো শেষ হয়ে গেছে জীবনটা আমার শেষ হয়ে গেছে লোকা মস্ত বড় সাংবাদিক সুস্থ সমাজ গড়ায় বিভোর হয়ে বসে আছে আর 20 দিন ধরে একা একা বাইরে ঘুরে বেড়াচ্ছে অথচ আমি একটা রক্তে এবং মাংসে গড়া মানুষ আমার কথা মনে করে সে সম্মানের প্রয়োজনই মনে করে না জীবন যেমন আমার শেষ হয়ে গেছে এখন কি আমার গা থেকে এই সমস্ত গলাগুলি খুলে দে না নে বলছি রে কি বলছি দিদি আমি বললাম না এই গয়নাগুলো আমার বাবা তোমাকে করে দিয়েছে সত্যি বলছিস নাকি তো সরকারি গিয়ে গয়নাগুলো কি আমার কাছ থেকে আবার কিনে নেবে কেন নেবো দিদি আমি একটা কথা তোমার মেয়েকে দেওয়ার বাড়ির সময় যদি গয়নার কথা জিজ্ঞাসা করে তুমি বলবে এই গয়নাগুলো তুমি নিজের টাকায় আমাকে দিয়ে কিনেছো না আমার বাবা যদি তোমাকে করে দিতে চাইলে আমার বর আবার রাগ করবে তাই বলছি দিদি তোমাকে ভালোবাসতে গিয়ে আমি তোমার স্বামীর ভালোবাসা হারাতে পারি না কিন্তু আমার সঙ্গে তোমাকে একটা পয়সাও দেয় না একটুখানি মিথ্যে কথা বললে এই গঙ্গাগুলি সব আমার হয়ে যাবে এরকম গঙ্গার সাথে আমার বহুদিন ধরে ছিল এই গঙ্গাগুলি বাবার জন্য আমি মিথ্যে কথাটাই সবার সামনে বলবো নিশ্চয় বলবে একটু মিথ্যে কথা বললে যদি এত সুখ আছে তাহলে সে সুখী ছাড়তে আছে দিদি পবিত্র তুইও হ্যাঁ আমি তো তোকে এই কথাটা অনেকদিন ধরে বলছি আবার করে তুই শুনতেই চাচ্ছিলি আজ রূপাদির মুখে সব কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি পবিত্র পবিত্র কথা শুনে একটুখানি পাপ তো দিদি একদিন জামানোর কাছে ভালো কোনো কিন্তু নেই দিদি কোনো কিন্তু নেই ওই সামান্য একটা কিছুর জন্য আমার ডাক্তারি পাস করা হয়নি আমার টাকা থাকলে আমি পাস করতাম পাস করলে আমি চেম্বার খুলতাম আর চেম্বার খুললে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম দিদি আজকে সমাজে মানুষের কোনো দাম নেই ঠিক কথা বলেছো পবিত্র যার টাকা নেই তাকে কেউ মানে না তোমার যুগ সেই মানি না দিব্যাঙ্গু মানতেই হবে বাবা তার জল দিয়ে তো প্রমাণ হচ্ছে আপনি নিজে আমি হ্যাঁ আপনি যখন এই সংসার টাকা রোজগার করতেন তখন আপনার একটা স্পেশাল সম্মান ছিল এখন বুঝি সেই সম্মান আমার নেই নেই এখন একটা বইতে কিনতে মায়ের কাছে আপনার হাত পাততে অন্নপূর্ণার কাছে ভিখারিছি চিরকালেই অন্ন চেয়ে খেয়েছি ওই পুরনো বোধ আপনি ত্যাগ করুন বাবা আমি আমার রোজগার করার টাকা আপনাকে দিচ্ছি আপনি এই 1000 টাকা রাখুন 1000 টাকা হ্যাঁ ওই টাকা আপনি নিজে খুশি মতো খরচ করবেন যা তাই কিনবে মাকে বর্তাকে মেয়েটাকে আমাকে পয়সা দিতে হবে না কিন্তু এতগুলো টাকা আমি রাখবো কোথায় তোমরা একটা কাজ করো বলো এই টাকাগুলো রাখবার জন্য আমাকে একটা মজবুত থেকে ভাব সঙ্গে নিয়ে এনে দাও টাকা রাখার ভাব অটো ছেড়ে দিয়েছে 1000 ছেড়ে দিয়েছে 500 সঙ্গে আমি সুখে অথচ আমার বড় ছেলে আমার 7 টাকার সন্তান
একটা পয়সাও তুলে দেয়, সব দিয়েছি তার মাকে। এই বড় বৌমা, এই তোমার শাশুড়ি দেখবার আগে এই টাকাগুলো যত্ন করে রেখে দাও। ওদিকে দিতে হবে না বাবা, আপনার মেজো বাবা আছে, সব ঠিকঠাক করে দেবে। হ্যাঁ বাবা, আমি আপনার সবকিছু খুবই ঠিকঠাক করে দিচ্ছি। রাখো রাখো বৌমা, যত্ন করে রাখো। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো শুভেন্দু মাত্র 20 দিনে বাড়িতে নেই, এই 20 দিনের মধ্যেই বাড়িটার হাতটাই কি অপারেশন হয়ে গেছে? আমার সাবধানী দৃষ্টিতে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে না। আমি অভিজ্ঞতার চশমা চোখে দিয়ে দেখছি। তোমরা তোমরা তো ভাই কি সব আলোচনা করছো? বড় বৌমার সাথে মেজ বৌমার খুব ভাব, অথচ এই তপেন্দু বড় বৌমার সাথে কথা বলে না। বিদিশার তার মা তোদের কাছ থেকে সব সময় দূরে থাকে। ভারতীর সুখের সংসারে সত্যি এই কি অসুখ ধরে গেছে? খবর রাখার সময় আমাদের নেই। আমরা শুধু আপনাকে ছুটি করতে চাই বাবা। তাতে যে তোদের মা দুঃখ পাবে কেন মায়ের আপনি সব কথা শুনবেন? সে যে বলে সংসার তারেই। না, এই সংসার আপনার, কারণ আপনার কথাই ভেবে এই সংসারের সব। বৌমা, তুমি কত গয়না পরেছো, বাহ চমৎকার মানিয়েছে তোমাকে। জামাই বাবু আর মাসিমা আপনাকে দুটো জগন্নাথ রেখেছে। নাও, এবার আমি আর ছোট জগন্নাথে থাকবো না। আমার হাতে সুটকেসে আছে নগদ 1500 টাকা। এবার থেকে আমি এই সংসার চালাবো। ওরা আমাকে এতদিন ওকে যে বৃদ্ধ করে রেখেছিল, এই টাকার জোরে আগের মতো আবার আমি ফিরে যাব। তোদের মা আর আমার মুখ্যমন্ত্রী করতে পারবে না। তোমার হাতে নতুন সুটকেস। কেন থাকতে পারে না? কি বললে? তোমার হাতেই থাকবে। কি বললে তুমি? আমাদের ঠিক কোথায় বলেছে মা? দেবেন্দ্র, তোর গলায় যেন বড্ড বেশি জ্বর। ভোর হয়ে গেছে, চলো না রাত্রি। মা মাত্র 20 দিনের মধ্যে এই সংসারের বড় জাদু করে ধরে ফেলেছি। তপেন্দ্র, এটা আদালত নয়, এটা সংসার। সংসার আমাদের কাঠ করায় আমরা আসামি হিসেবে দাঁড় করিয়েছি। আপনার ওই 7 টাকার সন্তান ওটা কে? তোমার শাশুড়ির নাম মুখে আপনার কেন আনবে না? সবাইকে আপনার মতো পুরোনো দিন করে আপনি ধরে বসে থাকবে, নাকি আপনার এই কাণ্ডজ্ঞানহীন বড় ছেলের কথা শুনে চলবে? আপনি ভিতরে যান মাসিমা। কেন তোমরা সবাই মিলে দল বেঁধে আমাকে আক্রমণ করবে এই ঘরে? কিন্তু না, আমি কোনো ভয় পাই না। আমি আমার সংগ্রামী দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছি তোমরা আমার সত্যের সংসারে মিথ্যের ছবল মেরেছ। কারণ প্রত্যেক হাতে নতুন সুটকেস, বড় আমার গায়ে একটা গয়না, আর তপেন্দ্র কিন্তু জাগালো কণ্ঠস্বর। আমি অর্ধনগ্নগানের চটপট কথাবার্তা আমি স্পষ্ট বুঝেছি। তোমরা লোভ লালসা উন্মত্ত হয়ে চরিত্র বিক্রি করছো। My mother attacked by her son, her daughter-in-law and her husband. কারণ সংবাদ, আমার মা তার দুই পুত্রবধূ এবং তার স্বামীর দ্বারা আক্রান্ত হয়েছে। আমি আমার বিশেষ ক্যামেরায় সেই দৃশ্যের ছবি তুলে রাখছি। কারণ বড় ছবি আমি তুলছি। এর ছবিতে স্পষ্ট হয়ে ফুটে উঠবে ছবি স্বার্থপর চোর শুভেন্দু মুখার্জি। কি বললে? যে সংসারকে ভাঙি দিয়েছে, সারা জীবন ধাপ্পাগাড়ি করে স্ত্রী গাড়ি করে দিয়েছে বহুমূল্য অলংকার। অহংকার! আমি যে মিথ্যাবাদী নই সেটা আমার অহংকার। আমি এই সংসারের বড় ছেলে হিসাবে
বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে? আমরা কি তোমার জানাকে ধরে ফেলেছি? তোমার 7,000 টাকা সন্তান তো কেন? আজ কি কথা বলছে মা শোনো। ন্যায়টা তো ঠিক কথাই বলেছে বড়দা। 7,000 কে সমর্থন করছে তোমার 7 লক্ষ টাকা